তুমি এখানে কি করছো? আমি এখানে থাকবো না তো কে থাকবে? মানে তুমি থাকবে মানে? আজকে আমার বিয়ে হয়েছে এবং এখন আমার বাসর রাত। এখানে তোমার বউ থাকবে, তুমি কেন থাকবা? প্লিজ আয়েশা, আমার নতুন জীবনে তুমি কোনো সমস্যা ক্রিয়েট করবা না, প্লিজ। ও হ্যালো মিস্টার, আমি এখানে তোমার নতুন জীবনের সমস্যা ক্রিয়েট করতে আসিনি, তোমার সাথে নতুন জীবন শুরু করতে এসেছি। তুমি কি বলছো? তুমি জানো আমার বউ যদি এখন এসে তোমাকে দেখে তাহলে ও কত খারাপ ভাববে আমার নামে? হ্যাঁ, আর তুমি বউয়ের সাথে কেন বসে আছো? এখন ওঠো এখান থেকে। কি আজব রে বাবা, আরে আমি তো সেই যে তোমাকে বিয়ে করেছি। আম্মু তো বলেছিল মেয়ের নাম সামিরা। আমার পুরো নাম কি তোমার মনে নেই? আমার পুরো নাম হচ্ছে আয়েশা আহমেদ সামিরা। সরি, ভুল বলে ফেললাম। এখন তো আর আহমেদ না, এখন তো চৌধুরী। তাহলে আমার নাম এখন থেকে আয়েশা চৌধুরী সামিরা। তুমি কি মস্করা করছো আমার সাথে? সত্যি করে বলো প্লিজ, এটা আমার জীবনের প্রশ্ন। আজব তো বাবা, আমি তোমার সাথে মস্করা করতে যাব কেন? তোমার সাথে আমার বিয়ে হয়েছে, আজ থেকে তুমি আমার স্বামী, আমি তোমার স্ত্রী। দেখো, আমি তোমাকে স্ত্রী হিসেবে মানি না। আর আমি কি আর আমি কি? অর্ধেক কথা কেন বললে? পুরো কথা বলো। একজনকে ভালোবাসি আর আমি তাকেই বিয়ে করব। কথাটা বলতে দেরি হলো, কিন্তু আয়েশা বাঘের মতো এসে আমার গায়ের উপর ঝাঁপিয়ে পড়ল এবং আমাকে এক ঝাপটায় ফেলে দিল বিছানায়। এখন আমার নিজেকে কেমন জানি ধর্ষিত ধর্ষিত মনে হচ্ছে। নিজেকে মেয়ে লাগছে এবং আয়েশাকে ছেলে লাগছে, কারণ যেসব কাজ আমার থেকে করার দরকার ছিল তাও করতেছে। কি বললি তুই? কি বললি? আর একবার বল। তুমি আমার সাথে তুই তুই করে কথা বলছো? তোর সাথে তুই তুই করে কথা বলবো না? তোকে সারাদিন মারবো যদি আমার মন চায়। এখন থেকে তুই আমার স্বামী, আর অন্য কোনো মেয়েদের দিকে তাকালেই কাটা চামচ দিয়ে চোখ তুলে ফেলবো। দেখো, তুমি আমার সাথে এটা করতে পারো না। দেখবি আমি কি কি করতে পারি তোর সাথে। সে কথা বলেই আমাকে জোর করে কিস করো। আমি আর কি বলবো, লজ্জা পাওয়ার কথা দরকার ছিল তার, কিন্তু এখন সিন পরেই উল্টো লজ্জা পাচ্ছি আমি। ওহো, আমার বরটা কি লজ্জা? এত লজ্জা রাখবো কই? বর এত লজ্জা লাগলে কি আমাদের উল্টো উল্টো হবে? কি উল্টো উল্টো? আবার কি? ও সরি, আবার ভুলে বলে ফেললাম। উল্টো না, আমাদের কি টিনা মিনা রিনা কিছু কি দরকার নেই? আমি তো পুরো একটি ফুটবল টিম, একটি ক্রিকেট টিম, একটা কাবাডি টিম বানাবো। কেন স্বামী, তুমি কি পারবে না? তোমার দ্বারা কি এগুলো সম্ভব না? মনে মনে বললাম, এই মেয়ে প্রথম দিন এসে আমাকে আমার নিয়ে কি প্রশ্ন করলো, না জানি এখন থেকে আমার জীবনে কি কি হবে। প্লিজ আমাকে ছাড়ো, আমি একটু ফ্রেশ হয়ে আসি। তারপর আমাকে গালে একটি সজোরে কিস দিয়ে দিল, পুরো লিপস্টিক গালে লাগিয়ে দিল। আমি বেচারা ধর্ষিতার মতো হাঁটতে হাঁটতে ওয়াশরুমের দিকে গেলাম এবং ওয়াশরুমে গিয়ে কিছুক্ষণ কান্না করলাম। ওয়াশরুম থেকে বের হয়ে দেখলাম আয়েশা বিছানায় বসে আছে। আমি বিছানা থেকে একটি বালিশ ও কাঁথা নিয়ে সোফায় শুয়ে পড়লাম। কি আপনি আমার সাথে ঘুমাবেন না? মনে মনে বললাম, শুরু তো আমার সাথে তুই করে কথা বলছে, আর এখন আপনি। এই মেয়েকে আমি জীবনেও বুঝতে পারলাম না। কি আমার দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছেন কেন? আমি জানি আমি অনেক সুন্দর, তাই কি আমার দিকে তাকিয়ে থাকতে হবে? না মানে, আমি আপনার দিকে তাকাইনি, আমি তো আপনার কথা শুনে পুরো পাগল হয়ে যাব। শুধু একই কথা শুনে পাগল হবেন? আজ থেকে তো আমি আপনার সাথেই আছি, সারা দিন সারা রাত আপনাকে পাগল বানাবো। কি পাগল বানাবেন মানে? আমার প্রেমে আপনাকে আমি পাগল বানাবো। আচ্ছা, আমি এখন ঘুমাই, কালকে তো আমার অফিস আছে, তো এখন আমার একটু ঘুমাতে হবে। আজকে বিয়ে করলে আবার কালকে অফিসে যেতে হবে নাকি? কি আমি বিয়ে করেছি? না, আমি বিয়ে করিনি, এটা একটা ষড়যন্ত্র, তোমার ষড়যন্ত্র। আমি তোমায় ফাঁসতে পারবো না। আমার ষড়যন্ত্র ফেস এই তো। আপনি এখন আমার সাথে, আপনি এটাকে ষড়যন্ত্র বলুন বা পাগলামি বলুন, আমি আপনাকে ভালোবাসি আর আপনাকে বিয়ে করেছি, তাতে কোনো দোষ করিনি। হয়েছে, আর বলতে হবে না, আমি এখন ঘুমাই। আপনি আমার সাথে এক বিছানায় ঘুমাবেন? আমি জীবনে কোনো মেয়ের সাথে এক বিছানায় ঘুমাইনি। এখন যদি আমি তোমার সাথে এক বিছানায় ঘুমাই তাহলে আমি নিজেকে আটকে রাখতে পারবো না। আপনার থেকে আটকে রাখতে হবে কেন? আপনাকে আটকাতে হবে না, আটকালে তো আমাদের রিনা মিনা টিনা সবগুলো আটকে যাবে। ওর কথাটা শুনে মুখে হাত দিলাম, বুকে হাত দিলাম। একটা মেয়ে এত কথা বলতে পারে?
আর বিয়ের প্রথম রাত থেকে মেয়েটা তো বাচাল। হ্যাঁ, আচ্ছা আমি ঘুমাচ্ছি, এখন বেশি কথা বলবেন না। আচ্ছা, আপনি কিছুক্ষণ আপনি করে বলছেন, আবার কিছুক্ষণ তুমি করে বলছেন। আপনি এক্স্যাক্টলি আমাকে কি করে বলবেন? আপনাকে তুমি করে বলবো? তাহলে আমি আপনাকে কি বলবো? না, তাহলে আমাকে যদি আপনি আপনি করে বলেন, তাহলে আমার থেকেও আপনাকে আপনি করে বলতে হবে। তাহলে ঠিক আছে, আমরা দুইজন একজন আরেকজনকে আপনি আপনি করে বলবো। আমি আর কথা না বাড়িয়ে শুয়ে পড়লাম। আচ্ছা পাঠকরা, আমি এত গল্প বললাম, এত কথা বললাম, কিন্তু আমার পরিচয় দিলাম না। কেমন হলো এটা? তাহলে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি হলাম বাহাদুর, বাবার একমাত্র সন্তান। এবছর লেখাপড়া শেষ করে একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব নিলাম। আর জব নেওয়ার পরেই আম্মু আমাকে বিয়ের জন্য পাগল বানিয়ে দিয়েছে, এবং শেষমেশ আমি এটা করতেই হলো। আমি যে বিয়ে করছি, বিশ্বাস করুন, আমি মেয়ের নাম ছাড়া কিছুই জানতাম না, কিন্তু বাসর ঘরে ঢুকে যখনই মেয়েটাকে দেখলাম, সত্যি অবাক হয়ে গেলাম। আপনারা নিশ্চয়ই চিন্তা করছেন আমি মেয়েটিকে কেমনে চিনি, কারণ আমি আগেও বলেছি মেয়েটি আমার এক্স গার্লফ্রেন্ড ছিল। তাহলে এখন আপনাদেরকে ঘটনাটি বলি। ঘটনাটি ঘটলো আমি যখন অনার্স চতুর্থ বর্ষে ছিলাম। একদিন আমাদের কলেজে একটি ফাংশন ছিল, এবং ফাংশনের বেশিরভাগ দায়িত্ব ছিল আমি। সেদিন কলেজ শেষে বেশ সকালে গিয়েছিলাম, এবং গেটের ভিতর ঢুকতেই একটি মেয়ের সাথে আমার ধাক্কা লাগলো। মেয়েটি পড়ে গেল। আমি মেয়েটিকে সরি বলে সেখান থেকে চলে গেলাম। এরপর আমি খেয়াল করলাম পুরো ফাংশনে মেয়েটি আমার দিকে তাকিয়েছিল। আমি চিন্তা করলাম হয়তো আমরা ধাক্কা খেয়েছি, তাই মেয়েটি আমার দিকে তাকিয়েছিল। কিন্তু ফাংশন শেষ করে যখন আমি বাসায় ফিরছি, তখনই হলো বিপদ। মেয়েটি আমার রাস্তা আটকে দিয়ে সাথে সাথে আমাকে প্রপোজ করলো। আমার উচিত ছিল মেয়েটিকে বোঝানো, কিন্তু আমি মেয়েটিকে কোনো কথা না বুঝিয়ে দিলাম জোরে একটা চড়, আর সাথে সাথে মেয়েটি আবার মাটিতে পড়ে গেল। আমি সেখানে আর 1 সেকেন্ডও না দাঁড়িয়ে চলে আসলাম। মনে মনে চিন্তা করলাম হয়তো মেয়েটি আর কখনো আমার সামনে আসবে না। কিন্তু আমার চিন্তাধারা সব ভুল ছিল। প্রতিদিন আমাকে ডিস্টার্ব করতো। একদিন তো ডিরেক্ট ফাংশনে মাইকে অ্যানাউন্স করলো যে আমি নাকি তার বয়ফ্রেন্ড। সাথে সাথে আমাদেরকে নিয়ে পুরো কলেজের রোল পড়ে গেল, আমরা নাকি লাভ বার্ড। কিন্তু আমি চিন্তা করলাম মেয়েটিকে এখন কিভাবে বোঝানো যায়, তাই আমি বুদ্ধি করে চিন্তা করলাম মেয়েটির সাথে প্রেম করব, তারপর আবার ছেড়ে দেব, মানে এক্স বানিয়ে ফেলবো। ঠিক যথারীতি মেয়েটার সাথে আমি 1 সপ্তাহ প্রেম করলাম, এবং 1 সপ্তাহ পর তার সাথে ব্রেকআপ করলাম। কিন্তু ব্রেকআপ করার পরও মেয়েটি আমাকে ছাড়লো না, এবং শেষ যেদিন দেখা হয়েছিল সেদিন বলেছিল আমাকে নাকি সে বিয়ে করবে। আর বিয়ে করলো, এবং বিয়ে তো করলো। আর এরপর ইতিহাস তো আপনারা জানেনই। আপনাদের কি আর আলাদাভাবে বলতে হবে? না, হবে না। আমি একটু এখন ঘুমাবো, আপনারাও ঘুমান। আমি ঘুমের মধ্যে দেখছি যে কেউ একজন আমার গায়ের উপর পানি দিচ্ছে। চোখ খোলার সাথে সাথে আমার স্বপ্ন বাস্তবে রূপান্তর হয়ে গেল, মানে আমার বউ তার চুলের পানিগুলো আমার মুখে ফেলছে। আমার ভীষণ রাগ হলো, তাও আটকে রেখে আমি বললাম, আপনার কি কোনো কমন সেন্স নেই? হ্যাঁ, একজন মানুষকে কিভাবে ঘুম থেকে জাগাতে হয় আপনি কি জানেন না? আমি কিভাবে জানবো? আমি তো সেই কখন থেকে আপনাকে ডাকছি, কিন্তু আপনি উঠছেনই না। দোষ কি আমার? থাক থাক, আর বলতে হবে না। জানি ওই না থাকলে আমি জীবনেও কিছু করতে পারবো না। যেদিন আমি থাকবো না, সেদিন আমার মর্ম কি আপনি বুঝতে পারবেন? আমি আর কথা না বেরিয়ে ওয়াশরুমে দিকে গেলাম, এবং ওয়াশরুমে ফ্রেশ হয়ে এসে খাবার জন্য টেবিলে বসলাম। কি বাবা, আজকে নাকি তুই অফিসে যাবি? এগুলো তুমি কি বলতেছো বাহাদুরের বাবা? আমি কি বললাম? আমি তো ঠিকই বললাম না? বাবা তুই রাগ করিস না, তোর আব্বুর উল্টোপাল্টা কথা বলছে। কি জানি কি হলো তোর আব্বুর। কি বলবে বরং স্পষ্ট করে। তোকে আবার কি বলবো? আমাদের বৌমা বললো তুই নাকি তাকে আজকে শপিং করতে নিয়ে যাবি। আমি শপিং করতে নিয়ে যাবো মানে? আমি তো অফিসে যাব। আপনি আমাকে বললেন যে কালকে আমাকে শপিংয়ে নিয়ে যাবে। আজকে তো নিয়ে যাওয়ার সময় আপনি বলেছেন আপনি অফিসে যাবেন। তোর কোনো অফিসে যাওয়ার দরকার নেই, তুই এখন বৌমাকে নিয়ে শপিং করতে যাবি। আজকে তোদের বউ ভাত, আজকে অফিসে যাবি না। আমার অফিসে অনেক ইম্পর্টেন্ট কাজ আছে, তুমি বুঝতে পারছো না? আমার বোঝার দরকার নেই, তুই যাবি না। তারপর আর কিছু না বলতে পেরে আমি খাওয়ার দিকে মনোযোগ দিলাম। খাওয়ার পরে একদম জিদ আর একগুচ্ছ রাগ নিয়ে আমি রুমে আসি, এবং রুমে ঢুকে দেখলাম আমার বউ হাসছে। আপনি মিথ্যা বলেন কেন? হ্যাঁ, আমি কি আপনাকে বলেছি যে আমি আপনাকে শপিংয়ে নিয়ে যাব? আমার মন চাইছে তাই বললাম। আপনার অসুবিধা? আপনার মন চাইছে তাই বললাম মানে? আপনার মন চাইলে আপনি একজন মানুষকে মারবেন? আমি কাকে মারবো তা আমি ঠিক করে নিয়েছি। কাকে মারবেন শুনি? আমি আমার স্বামী বাহাদুরকে মারবো। মনে মনে বললাম,
এমএ কয় কি? আজকে বলে ফেলছে নাকি কালকে মারবে আমায়। হ্যাঁ, আমার মান সম্মান যাবে, সব এখন যাবে। তাড়াতাড়ি পালা রুম থেকে। বের হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, ঠিক এমন সময় বলে উঠল, ये तो बस शुरुआत है, आगे आगे देखो होता है क्या। এরপর আমি রুম থেকে বের হয়ে গেলাম। একটু পরে আমি আর আয়শা শপিং করতে গেলাম। অনেক শপিং করলাম এবং বাড়িতে এসে দেখি আমাদের বৌভাতের প্রস্তুতি চলছে। একটু পরে আয়শাকে নিয়ে যাওয়া হলো এবং আমাকেও রেডি হতে বলা হলো। আমরা দুজনে রেডি হয়ে আসলাম। আয়শাকে দেখতে পুরো পরীর মতো লাগছে। একটা মেয়ে এত সুন্দর কিভাবে হয়, তার প্রত্যেকটা রূপের বর্ণনা করতে ভাষা হারিয়ে ফেলেছি। আচ্ছা, আপনি তো সুন্দর কেন? সেটা কি আজকে খেয়াল করলেন নাকি? কি, পুরো কথা বলুন। থাক, এখন বলবো না, পরে বলবো। অনেক সুন্দর করে আমাদের অনুষ্ঠান চলছে। বৌভাতের অনুষ্ঠান এখন শেষ। আমি মনে মনে ঠিক করে রাখলাম আয়েশাকে শাস্তি দেব। শাস্তি হবে রোমান্টিক, কারণ সে আম্মুর কাছে মিথ্যে কথা বললো যে আমি তাকে শপিংয়ে নিয়ে যাব। ঠিক করে রাখলাম আয়েশা যখন রুমে আসবে তখনই তাকে এই শাস্তি দেব, রোমান্টিক শাস্তি। আয়েশা যেই রুমের ভিতর ঢুকলো আমি তাকে এক টান দিয়ে আমার বুকের সাথে জড়িয়ে নিলাম। তার কোমরে হাত রেখে শাড়ির ভিতর দিয়ে তার পেটে হাত রাখলাম। রাখার সাথে সাথেই সে হালকা কেঁপে উঠল। আয়েশা কাঁপা কাঁপা গলায় বলল, আমার এখন একটু ফ্রেশ হতে হবে প্লিজ। ফ্রেশ? আমি কিন্তু অনেক ভালো ফ্রেশ করতে পারি মানুষকে। মানে? মানে হচ্ছে যে এই কথাটি বলার সাথে সাথে তার ঠোঁট জোড়া আমার ঠোঁটের সাথে লাগিয়ে দিলাম। কতক্ষণ ছিল জানি না, কিন্তু যখন আমি তাকে ছাড়লাম তখন দুজনেই হাঁপাচ্ছি। তারপর আমাকে ধাক্কা দিয়ে সে ওয়াশরুমের দিকে চলে গেল। আজকে রাতটা জানি কেমন অনেক গভীর, যেন আজকে রাতটা শেষ হবে না। চাঁদের আলো অন্য দিনের তুলনায় বেশি এবং এত কিছু থাকার ফলে আমার মুডটাও রোমান্টিক হয়ে গেল। একটু পরে দেখলাম আয়েশা বের হলো, পাতলা একটি শাড়ি পরলো, পেট দেখা যাচ্ছে। আমি এক পলকে চেয়ে রইলাম। একটু পরে সে খেয়াল করলো যে আমি কি কি দেখছি, সাথে সাথেই আঁচল দিয়ে ঢেকে দিল। এত সুন্দর করে জিনিস দেখছি আর আপনি ঢেকে দিলেন কেন? কথাটি বলে জিভায় কামড় দিলাম। ও লুচু কোথাকার, যেখানে সেখানে লুচুগিরি করতে আসবেন না, অসভ্য। মা, আমি তো আপনার স্বামী, এটা তো আমার অধিকার। কি অধিকার আপনার? কি ওদিকে দেখাবো? কথাটি বলে তাকে কোলে নিয়ে তুলে নিলাম। জানেন, আজকে আপনাকে অনেক সুন্দর লাগছিল। আচ্ছা, আমাকে এখন একটু নামাবেন? কেন, আমার কোলে থাকতে ভালো লাগে না? আয়শা লজ্জায় আমার বুকে মাথা ঢুকালো। আমি তাকে ধীরে ধীরে বিছানায় শুয়ে দিলাম। আমিও তার পাশে শুয়ে পড়লাম। ধীরে ধীরে আমার হাত তার কোমরে দেওয়ার সাথে সাথেই সে একটু কেঁপে উঠলো। আমি একদম তার কাছে চলে গেলাম। তারপর তাকে আপন করে নিলাম এবং ডুব দিলাম ভালোবাসার অতল সাগরে। সকাল হলো। আপনি কি উঠবেন না? না, উঠবো না, আর একটু ঘুমাবো। রাতে যে নাইট ডিউটি করলাম। আপনার মুখে কি কোনো কথা আটকায় না? না, আপনার রোগটা আমার হয়ে গেছে। আপনি তো বললেন কোনো কিছু না আটকাতে। কোনো কিছু আটকালে বলে আপনার রিনা মিনা টিনা এগুলো আটকে যাবে। তাই কিছু আটকায়নি। আমার কথা শুনে আয়েশা লজ্জা পেল। আচ্ছা, আমার চোখে কি হয়েছে একটু দেখুন তো প্লিজ। আমি ঢং করছি তাকে কাছে রাখার জন্য। কি হলো আমাকে বলুন। এই চোখে কিছুটা পড়েছে, লাগতেছে, খুব ব্যথা করতেছে। যখন সে একদম কাছে চলে আসলো তখন তার ঠোঁট দেখে আমি অবাক। হয়তো এখন গোসল করে এসছে, তাই তার কপাল থেকে পানি পেয়ে তার ঠোঁটে আসলো। দৃশ্যটা যে কতটা সুন্দর তা আপনাদের বলে বোঝাতে পারবো না। আমি অনেকক্ষণ এক নজরে চেয়ে রইলাম। এভাবে কি দেখেন? আপনাকে আগে দেখেননি বুঝি? না, আগে দেখিনি। তাহলে কি আজকে নতুন দেখলেন? আপনাকে প্রত্যেক দিনই আমি নতুন করে দেখি। আচ্ছা, আমি এখন যাই, আমার কাজ আছে। একটু দাঁড়ান না, একটা ইয়ে দিয়ে যান। ইয়ে মানে কি? ইয়ে মানে ইয়ে আর কি। সবসময় দুষ্টুমি, তাই না? আচ্ছা, কালকে তো আপনি কি যেন বলছিলেন, কি যেন পিকচার পিকচার আমি বাকি হ্যাঁ মেরে দোস্ত। হ্যাঁ, সেটা বলিনি, আমি বলেছিলাম ইয়ে তো বাস শুরুয়াত হে, আগে আগে দেখো হোতা হে কিয়া। তো দেখান, কি দেখাবেন বলেন। আমার ভালোবাসা দেখাবো। তাই নাকি? তাহলে এখন একটু ভালোবাসা দেখান। সবসময় দুষ্টুমি না, আমি এখন নিচে যাচ্ছি। তারপর আয়েশা চলে গেল। আমি ফ্রেশ হতে গেলাম এবং ফ্রেশ হয়ে এসে দেখি একটা ছেলে বসে আছে। আয়েশা, ছেলেটাকে? ছেলেটা আমার এক ফ্রেন্ড। আচ্ছা। আমি আর কিছু না বলে খাবার খেতে গেলাম। খাবার খাচ্ছি, এমন সময় আমার হাত থেকে চামচ নিচে পড়ে গেল। আমি চামচটি তোলার জন্য যখন মাথা টেবিলের নিচে ঢুকালাম তখন আমি যা দেখলাম তা বিশ্বাস করার মতো না। টেবিলের নিচে মাথা ঢোকানোর সাথে সাথে আমি দেখলাম সেই ছেলেটি আয়েশার পায়ে তার পা দিয়ে টাচ করছে। দৃশ্যটি দেখে নিজেকে ঠিক রাখতে পারলাম না। আয়েশা, চলো আমার সাথে রুমে চলো, একটা কথা আছে তোমার সাথে।
এইমাত্র খেতে বসেছে, মেয়েটিকে খেয়ে যাক। আয়শা তাড়াতাড়ি আসো। এরপর আমি রুমে উঠে গেলাম এবং একটু পর আয়শা আসলো। ছেলেটাকে বললাম না ছেলেটা আমার এক ফ্রেন্ড, বন্ধু হয়। এখানে কেন আসবে? আর কিরকম বন্ধু? আমার বিয়েতে আসতে পারেনি, তাই এখানে আসলো। সেটা কিরকম বন্ধু? আমরা ছোটবেলা থেকে বন্ধু আর কি। তাহলে তো আপনাদের মধ্যে অনেক কিছুই হলো, তাই না? হ্যাঁ, রাগের মাথায় কথাটি বললাম। আপনি কি বলতে চাচ্ছেন আমি বুঝতে পারছি না। সবাই নাস্তা করছে আর আপনারা তো সেখানে প্রেম করতে ব্যস্ত, তাই না? আপনি এগুলো কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না, প্লিজ একটু বুঝিয়ে বলুন। একদম নাটক করার চেষ্টা করবি না তুই। কিরকম মেয়ে সেটা আমি আজকে বুঝে গেছি। তুই এখন আমার চোখের সামনে থেকে সর। প্লিজ একবার বোঝার চেষ্টা করুন, আমি কিছু বুঝতে পারছি না, আপনি কি বলছেন। এত কিছু বোঝার চেষ্টা করতে হবে না, তুই এখান থেকে যা এখনই। প্লিজ একবার। তাকে কথাটি শেষ করতে না দিয়ে বেশ জোরে একটা চড় মারলাম, আর সাথে সাথেই সে মাটিতে পড়ে গেল। কিন্তু তার কি হলো আমি সেটা না দেখেই ঘর থেকে বের হয়ে গেলাম। কিরকম একটি মেয়েকে বিয়ে করলাম? হ্যাঁ, এই মেয়েটি তো পতিতা থেকেও খারাপ। রাগের মাথায় কথাগুলো বলতে বলতে যাচ্ছি। এখন ঠিক করলাম অফিসে যাব আর বাসায় আসবো না। যেই ভাবা সেই কাজ। অফিসে গেলাম এবং আমার প্রিয় বন্ধু নিহালকে ডাকলাম। নিহালকে ডেকে এসব কথা বললাম এবং আজকে কি হলো সেগুলো বললাম, কারণ সে আমার প্রিয় বন্ধু। হয়তো তুই ভুল দেখেছিস। আমি ভুল দেখিনি, আমি যা দেখেছি সব সঠিক। আমার মনে হয় তাও এ কথাটি ভাবিকে একবার বলা উচিত, আর ভাবিকে এভাবে চর মারা উচিত হয়নি। আমি কি করেছি কি না করেছি সব ঠিক করেছি। দোস্ত, আমি তো রাগ জানি, তুই যা করস সব রাগের মাথায় করস। এখন তুই কি করবি সেটা বল। আমি বাসা যাব না। তোর বাসায় কি আমি যেতে পারবো সেটা বল। তাও একবার বাসায় গিয়ে দেখলে। এত কথা জানি না, তুই কি তোর বাসা আমাকে রাখবি? ওকে, তাহলে চল, আমার বাসায় গিয়ে চল। এদিকে নিহালের বাসায় যেতে যেতে প্রায় 30-40টা উপরে আয়শার কল আসলো। রাগের মাথায় আমি ফোন অফ করে দিলাম। নিহালের বাসায় গিয়ে ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠে দেখলাম প্রায় রাত 8টা বাজে। মোবাইল অন করে দেখলাম আম্মুর অনেকগুলো কল। আমি সাথে সাথে আম্মুকে কল ব্যাক করলাম। কিরে, তুই বাসায় আসিস না কেন? আম্মু, আমি একটু নিহালের বাসায় আসছি, আমি আজকে আসতে পারবো না। বৌমা সকাল থেকে কান্না করছে, তুই কিছু বলছিস নাকি? তাকে আমি জিজ্ঞেস করছিলাম কিন্তু আমাকে কিছু বলেনি। আমি সাথে সাথে কলটা কেটে দিলাম। তোর নাম শুনলে এখন আমার থেকে রাগে ফেটে যেতে মন চায়। এদিকে নিহালের সাথে নাস্তা খেয়ে রাতের খাবার খেয়ে আমি শুয়ে পড়লাম। দোস্ত, একবার কি ভাবির কাছে গিয়ে কথাটা জিজ্ঞেস করবি? দোস্ত, এগুলো প্লিজ বলিস না। প্লিজ, তাও একবার গিয়ে দেখ। গিয়ে কি লিখতে হবে? হ্যাঁ দোস্ত, এবার যা, তাহলে ভালো হবে। আচ্ছা, তারপর আমি আয়শার কাছে যাচ্ছি। বাসায় গেলাম, গিয়ে বেল চাপতেই আম্মু দরজা খুললো। তুই এতক্ষণে এসেছিস? আসলে আম্মু, আমাকে কৈফিয়ত দিতে হবে না, যা উপরে যা। আমি আমার রুমের কাছে গিয়ে যে মুহূর্তে দরজা খুলবো তখন দরজার ওপাশ থেকে যা শুনলাম তা শোনার মতো না। কারণ দরজার ওপাশ থেকে শুনলাম, আয়শা, তুমি আমাকে ভালোবাসবে কিনা বলো? প্লিজ এমন করো না, প্লিজ। আয়শা, আমি শেষবারের মতো বলছি, তুমি আমাকে ভালোবাসবে কিনা বলো? আমি তোমাকে ভালোবাসতে পারবো না। আমি মনে প্রাণে আমার স্বামীকে ভালোবাসি আর তাকেই আজীবন ভালোবাসবো। এই কথাগুলো শুনে আমি আমার ভুল বুঝতে পারলাম। আমি দরজায় একের পর এক জোরে জোরে বাড়ি দিচ্ছি, কিন্তু এটা কোনো সিনেমা বা নাটক না যে বাড়ি দেওয়ার সাথে সাথে দরজা ভেঙে যাবে। মা বাবার সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। আমার কাণ্ড দেখে বাবাও আমার সাথে দরজা ধাক্কা দিতে লাগলো। একটু পরে রুমের ভেতর থেকে আয়েশার খুব জোরে চিৎকার আর আওয়াজ আসলো। আমি আর আব্বু শত চেষ্টার ফলে অবশ্যই দরজা ভাঙতে সক্ষম হলাম। রুমে ঢুকতেই ছেলেটি আমার দিকে ছুরি নিয়ে তেড়ে আসছিল এবং আমি তাকে ল্যাং মেরে ফেলে দিয়ে আচ্ছা মতো পিটাতে লাগলাম। ছেলেটি যখন প্রায় রক্তাক্ত অবস্থায় তখন আমি তাকে ছেড়ে দিলাম। এরপর আমি খেয়াল করলাম আমার পাশে আমার বউ আয়েশার দেহ রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। আমি তাড়াতাড়ি তাকে করে নিলাম এবং গাড়িতে বসে হসপিটালে নিয়ে গেলাম। হসপিটালে নেওয়ার সাথে সাথে ডক্টর তাকে আইসিইউতে ভর্তি করিয়ে দিল। ডক্টর, প্লিজ বলুন আবার আয়েশা কি হয়েছে? একবার বলছে সে বেশি যাবে। বাহার, আমি তোমাকে চিনি, তাই আমি এত বড় রিস্কটা নিলাম। এটা কিন্তু অনেক রিস্কের কাজ। আমি তোমাকে বলছি, যা দোয়া করার এখন আল্লাহর কাছে দোয়া করো, যাতে তোমার বউ ঠিক থাকে। ডক্টর প্লিজ এমন বলবেন না, আমি আয়েশার কাছে বাঁচবো না। ডক্টর প্লিজ এমন বলবেন না। সত্যি আমাদের হাতে কিছু নেই, এখন সব উপরওয়ালার হাতে। আমি আম্মু আব্বুর তিনজনই কান্না করতে লাগলাম। একটু পর পর আম্মু আব্বু আমাকে সান্ত্বনা দিচ্ছে, কিন্তু আমি কেমনে শান্ত হব? একটি মেয়ে যে আমাকে এত ভালোবাসে তাকে আমি ভুল বুঝলাম, তাকে ভুল বুঝে তাকে ছেড়ে গেলাম।
এবং তার নামে এত কথা বললাম? হ্যাঁ, আমি কেমনে এত খারাপ হতে পারলাম? এসব কথা চিন্তা করছি প্রায় 3-4 ঘন্টার উপরে হয়ে গেল, এখনো আয়েশার কোনো খবর নেই। একটু পর ডক্টর বের হলো। ডক্টর, প্লিজ বলেন কি হলো আমার আয়েশার? আয়েশা সুস্থ হবে? একবার বলেন না। বাহার, আমি অনেক ট্রাই করছি। কি হলো? চুপ করেন কেন? বলেন না। এখন সব উপরওয়ালার হাতে, আমার কাছে আর কিছু করার নেই। 2-3 ঘন্টার মধ্যে যদি ওনার জ্ঞান শক্তি না ফিরে, তাহলে আমাদের কাছে আর কিছু করার থাকবে না। এই কথাটা শুনে যেন আমার পুরো পৃথিবী উল্টে গেল। আমি দোয়া করতে লাগলাম যাতে আয়েশা ঠিক হয়ে যায়। আসলে এই কয়েকদিনে মেয়েটি আমাদের কাছে অনেক আপন হয়ে গেল। আমি আয়েশার পাশে গিয়ে বসলাম। প্লিজ একবার কথা বলো আমার সাথে। কথা দিলাম আমি আপনাকে কোনো দিনও ছেড়ে যাব না। প্লিজ আয়েশা, আপনি জানেন আপনি আমার এক্স গার্লফ্রেন্ড হওয়া সত্ত্বেও আমাদের বিয়েটা কেন হলো? কারণ আমাদের না একটা আজব মিল আছে, যেমন A+B, মানে আয়েশা প্লাস বাহাদুর। পাহাড়, আয়েশা আপনি আমাকে ছেড়ে কখনোই যেতে পারেন না। প্লিজ একবার কথা বলুন। এসব কথা বলতে বলতে আমি কখন ঘুমিয়ে পড়লাম আমার খেয়াল নেই। যখন ঘুম ভাঙলো তখন আমি খেয়াল করলাম কেউ একজন আমাকে জড়িয়ে ধরে আছে। কিন্তু বেশিক্ষণ চিন্তা করতে হলো না, আমি বুঝে গেলাম আয়েশা। আমি তাড়াতাড়ি ছাড়িয়ে নিয়ে জড়িয়ে ধরে ওনাকে কয়েকটি পাপ্পি দিলাম। লজ্জায় তার মুখ লাল হয়ে গেল, কারণ সামনে আম্মু আব্বু বসা ছিল। আমার পাপ্পি দেওয়া দেখে তারা ক্যাবিন থেকে বেরিয়ে গেল। আপনার কি কমন সেন্স বলতে কিছু নেই? মা বাবার সামনে এ কি করলেন? এইমাত্র সুস্থ হলেন আর এখন আমাকে বকা দিচ্ছেন? ওলে বাবালে, আমার বরটা আমাকে কত ভালোবাসে। এত ভালোবাসা আমি রাখবো কই বর? ভালোবাসা রাখতে হবে না, যত ভালোবাসা চান তত ভালোবাসা দিব। শুধু কথা দেন আমাকে ছেড়ে কখনো যাবেন না। আমি আপনাকে ছেড়ে কেন যাব? আমাদের নামে একটি আজব মিল আছে, যেমন A+B। আপনি কোথা থেকে শুনলেন? আসলে আপনি যখন কথাগুলো বলছিলেন তখন আমার সেন্স ছিল। আমি ডাক্তারকে মানা করেছিলাম এই কথাটি বলতে। আপনাকে যে কি বলবো, আমার এখন রাগ হচ্ছে, আবার হাসিও পাচ্ছে। আচ্ছা, আপনি এমন কেন? আপনি ভালোবাসেন আবার রাগ দেখান? আমার বউ তো ইউনিক, তাই। মানে বুঝলাম না। আপনি তো শুধু আমার বউ না, আপনি আমার এক্স গার্লফ্রেন্ডও। কি এক্স গার্লফ্রেন্ড? আমি আপনার বউ? দেখেছেন, আমি এমনি বলি আপনি একটু ইউনিক অন্যদের থেকে, কারণ এক্স গার্লফ্রেন্ড যখন বউ হয় তখন ছেলেটার কপালে এমন বিপদ হয়।